আজকে আমি তোমাদের পরমাণুর গঠন সম্পর্কে পড়াবো। ক্লাস 9 এর পরমাণুর গঠন সম্পর্কে আইডিয়া তোমাদের দেবো। আগে ক্লাস 9 এর চ্যাপ্টার পরমাণুর গঠন এই সম্পর্কে তোমাদের আমি আজকে আইডিয়া দেবো। তো পরমাণুর গঠন, তাহলে হেডিং দিচ্ছি পরমাণুর গঠন। পরমাণুর গঠন। ঋষি কোনাদ সর্বপ্রথম পরমাণু বা অ্যাটম কথাটি বলেছিলেন। ঋষি কোনাদ সর্বপ্রথম পরমাণু বা অ্যাটম কথাটি বলেছিলেন। এছাড়া পরমাণু গঠন সম্পর্কে আইডিয়া দিতে গেলে যার কথা প্রথমে বলতে হয় তিনি হচ্ছেন বিজ্ঞানী ডাল্টন। বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন পরমাণু নিরেট এবং অবিভাজ্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রোটন এবং ইলেকট্রন আবিষ্কারের পর দেখা গেছে কি যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে ভাঙা যায়। সুতরাং ডাল্টনের পরমাণু পদ্ধতি ত্রুটিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রোটন এবং ইলেকট্রন আবিষ্কারের পর প্রথম যে বিজ্ঞানী থমসন প্রথম পরমাণু গঠন সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন। বিজ্ঞানী থমসন বলেছিলেন যে থমসনের পরমাণু মডেল নামে খ্যাত, সেটা থমসনের পরমাণু মডেল। থমসনের পরমাণু মডেলে কি বলা আছে? থমসনের পরমাণু মডেলে বলা আছে যে পজিটিভ আধানগুলো হচ্ছে মেঘের মতো থাকে এবং তারপর ওই মেঘের মধ্যে নেগেটিভ আধানগুলোকে পুট করা আছে। মানে তরমুজ যদি আমরা দেখতে পাই তাহলে তরমুজে দেখা যাবে কি যে তরমুজের লাল শ্বাসের মধ্যে যেমন বীজগুলো যেমন পুডিং করা থাকে, সেরকম পজিটিভ আধান যুক্ত মেঘাচ্ছন্ন যে অবস্থা, সেই অবস্থার মধ্যে নেগেটিভ চার্জগুলো ওখানে পুট করা আছে। ওই তরমুজের আকৃতির মতো হওয়ার জন্য একে পাল্ম পুডিং মডেল বলা হয়। পাল্ম পুডিং মডেল বলা হয়। পাল্ম পুডিং মডেল বলা হয়। থমসনের পরমাণু মডেলকে পাল্ম পুডিং মডেল কেন বলা হয়? তার কারণ হচ্ছে তরমুজ দেখেছি আমরা, তরমুজের লাল শ্বাসের মধ্যে যেমন বীজগুলো যেমন পুট করা থাকে, সেরকম পজিটিভ আধানে মেঘাচ্ছন্ন আভার মধ্যে নেগেটিভ আধানগুলোকে পুট করা থাকে, সেই জন্য এটাকে থমসনের পাল্ম পুডিং মডেল বলা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রমাণ করা যায় যে থমসনের মডেলটি একটি নিছক কল্পনা মাত্র। থমসনের পরমাণু মডেলটা নিছক কল্পনা মাত্র। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটি কি? রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ এক্সপেরিমেন্টটা কিরকম? রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা তোমাদের ডিটেলসে জানতে হবে। কিরকম রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা? রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষাতে একটি আলফা কণার সোর্স নেওয়া হয়েছে। এটা হচ্ছে আলফা কণার উৎস। একটি সোনার ধাতব পাত নেওয়া হয়েছে 0.0004 মিলিমিটার সোনার পাত, AU পাত। এতে ক্রমাগত আলফা কণা পাঠানো হচ্ছে। এইখানে একটা জিঙ্ক সালফাইডের পাত রাখা আছে। তো পরীক্ষাতে কি দেখা গেছে? পরীক্ষাতে দেখা গেছে কি যে মোটামুটি বেশিরভাগ আলফা কণাই সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডে গিয়ে আঘাত করেছে। এক নাম্বার পরীক্ষাতে পর্যবেক্ষণ কি যে বেশিরভাগ আলফা কণাই ওই সোনার পাত ভেদ করে চলে গিয়ে জিঙ্ক সালফাইডের পাতকে ভেদ করেছে। আর কিছু কণা সামান্য পরিমাণে বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইডের পাতকে ভেদ করেছে। আর 20,000-এর মধ্যে একটি কণা শুধুমাত্র যে পথে গিয়েছে 180 ডিগ্রি কোণে, সেই পথেই ব্যাক করেছে। এটা হলো পর্যবেক্ষণ থেকে কি সিদ্ধান্ত উপনীত হয়ে গেছে? সেই সিদ্ধান্তগুলো তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের সিদ্ধান্তগুলো আলফা বিচ্ছুরণ পরীক্ষা সিদ্ধান্ত।
আলফা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলো কিরকম? সিদ্ধান্ত সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্ত, যেহেতু বেশিরভাগ আলফা কোণায় সোনার পাত ভেদ করে চলে গেছে, সুতরাং পরমাণু বেশিরভাগ অংশই ফাঁকা। যেহেতু বেশিরভাগ আলফা কোণায় পরমাণু সোনার পাত ভেদ করে চলে গেছে, যেহেতু বেশিরভাগ আলফা কোণায় সোনার পাত ভেদ করে চলে গেছে, সুতরাং পরমাণুটি নিরেট নয়, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। কোনো বিক্ষিপ্ত না হয়ে যদি চলে যায় তাহলে সেটা নিশ্চয়ই ফাঁকা স্থান দিয়ে গেছে। 2 নম্বর, কিছু কণা সামান্য বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইড পাতে ধাক্কা দিয়েছে। কিছু কণা, তাহলে কিছু কণা সামান্য পরিমাণ বেঁকে গেল কেন, সেইটার ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী বলেছেন কিছু কণা সামান্য বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইড পাতকে ধাক্কা মারে। এর অর্থ হলো তাহলে পরমাণুর মধ্যে নিশ্চয়ই এমন কোন একটা অংশ আছে যেটা আলফা কণার মতনই ভরযুক্ত এবং আলফা কণার মতনই আধানযুক্ত, আলফা কণার মতনই পজিটিভ আধানযুক্ত এবং আলফা কণার মতনই ভরযুক্ত যদি থাকে তাহলেই সেটার ধারে পাশে দিয়ে যখনই আলফা কণাগুলো যাবে তখনই সেটা বিক্ষিপ্ত হবে, ধারে পাশে দিয়ে যখনই যাবে তখনই সেটা বিক্ষিপ্ত হবে। তা আলফা কণার মতনই আধানযুক্ত এবং আলফা কণার মতনই ভরযুক্ত এইরকম কোন অংশ নিশ্চয়ই পরমাণুর মধ্যে বর্তমান আছে। তাহলে সেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এর অর্থ হলো পরমাণুর মধ্যে আলফা কণার মতোই ভরযুক্ত এবং ধনাত্মক আধানযুক্ত অংশ রয়েছে, যেটার পাশ দিয়ে আলফা কণা গেলে সামান্য বিক্ষিপ্ত হয়, সামান্য বিক্ষিপ্ত হয়। এটা কারণটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর 20,000-এর মধ্যে একটি কণা, 20,000-এর মধ্যে মাত্র একটি কণা, 20,000-এর মধ্যে মাত্র একটি কণা, 20,000-এর মধ্যে মাত্র একটি কণা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে সরাসরি যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে আসছে। তাহলে পরমাণুর মধ্যে নিশ্চয়ই এমন কেন একটা অংশ আছে যেখানে পরমাণুর সমস্ত ভর এবং সমস্ত পজিটিভ আধান লুক্কায়িত অবস্থায় আছে, সমস্ত ভর এবং সমস্ত পজিটিভ আধান লুক্কায়িত আছে। সেই অংশটা দিয়ে যদি সরাসরি আলফা কোণাটা আঘাত করতে যায় তখনই সরাসরি বিক্ষিপ্ত হয়ে সেই একই কোণে 180 ডিগ্রি কোণে ফিরে আসছে। তাহলে সেই 3 নম্বর পয়েন্টটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 নম্বর পয়েন্টটা মুছে দিলাম, 3 নম্বর পয়েন্ট, 20,000-এর মধ্যে মাত্র একটি কণা
সরাসরি 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ পরমাণুর মধ্যে এমন একটি অংশ রয়েছে যার মধ্যে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান আছে। একে নিউক্লিয়াস বলে। তাহলে এটা হলো নিউক্লিয়াস। সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণাটা আধার বোর্ডে দিয়েছিলাম, নিউক্লিয়াস। এগুলো সিদ্ধান্ত পেলাম, এইগুলো রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে সিদ্ধান্ত পেলাম। সিদ্ধান্ত পাওয়ার পর গঠন কিরকম হলো, গঠন কিরকম হবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। গঠন কিরকম হবে, তাহলে নিউক্লিয়াস, তাহলে পরমাণুর মধ্যে, সবার মধ্যে, পরমাণুর মধ্যে এমন একটা অংশ আছে যার মধ্যে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান লুক্কায়িত অবস্থায় আছে, আর ইলেকট্রনগুলি তাকে চারপাশে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, আর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। আর পরমাণুর মধ্যে একটি পরমাণুর সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক আধান লুক্কায়িত অবস্থা আছে, এরকম একটি অংশ আছে যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে ঘুরছে। এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত পাওয়া গেছে, সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তিনি পরমাণু মডেলটা দিয়েছিলেন। কিন্তু এই পরমাণু মডেলও ত্রুটিপূর্ণ হয়েছে, তার কারণ দুটি ত্রুটি আছে। দুটি ত্রুটি আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। দুটি ত্রুটি, পরমাণু মডেলে দুটি ত্রুটি, এই দুটো যেগুলো মুছে দিলাম। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, 1 নম্বর ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, 1 নম্বর ত্রুটি, ইলেকট্রনের মতো ক্ষুদ্রতম কণা যদি কোনো ত্বরণ নিয়ে চলে, তাহলে ইলেকট্রনের মতো কণা যদি কোনো ত্বরণ নিয়ে চলে, তাহলে সেই ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাবে। ইলেকট্রন যদি সমবেগে সরলরেখা ধরে চলে, তাহলে তার কোনো ত্বরণ থাকে না। কিন্তু কোনো বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে ইলেকট্রনটা, তাহলে তার ত্বরণ থাকে। সে ত্বরণ নিয়ে যদি ইলেকট্রনের মতো ক্ষুদ্রতম কণা একটি যদি ঘুরতে থাকে ক্রমাগত, তাহলে সেই ইলেকট্রনটা ক্রমাগত শক্তি হারাবে। আর শক্তি যদি হারায়, তাহলে সেই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা ধীরে ধীরে কমতে থাকবে। আর ধীরে ধীরে যদি কমে, তাহলে সেটা এক সময় গিয়ে নিউক্লিয়াসে গিয়ে আপতিত হবে। কিন্তু তাহলে পরমাণুর অস্তিত্বটা থাকবে না। কিন্তু পরমাণু সেরকম ভাবে অস্তিত্ব থাকে, পরমাণু সেভাবে ধ্বংস হয় না। এটা একটা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তার ত্রুটিটা আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণা যদি ত্বরণ নিয়ে চলে, তাহলে তা ক্রমাগত শক্তি হারাবে।
ফলে তার বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কমতে থাকবে। এক সময় নিউক্লিয়াস সে গিয়ে আপতিত হবে। নিউক্লিয়াসে গিয়ে আপতিত হবে। নিউক্লিয়াসে গিয়ে আপতিত হবে। ফলে পরমাণু অস্তিত্ব নষ্ট হবে। কিন্তু তা হয় না, এটা একটা ত্রুটি। এটা একটা ত্রুটি। 2 নম্বর ত্রুটি কি? 2 নম্বর ত্রুটি কি? ইলেকট্রনের মতো ক্ষুদ্রতম কণা যদি বৃত্তাকার পথে ক্রমাগত ঘুরতে থাকে তাহলে ইলেকট্রন সর্বদা শক্তি হারাবে। আর শক্তি হারাবার ফলে যে বর্ণালী পাওয়া যাবে, সেই বর্ণালীটা পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু হাইড্রোজেনের বর্ণালী গবেষণা করে দেখা গেছে কি, যে সেটা রেখা বর্ণালী পাওয়া গেছে। এই বর্ণালী এইটার এক্সপ্লেন করতে রাদারফোর্ডের পরমাণু মডেল পারে না। 2 নম্বর ত্রুটি কি? এর ফলে যে বর্ণালী পাওয়া যাবে তা নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু বাস্তবে হাইড্রোজেন এর রেখা বর্ণালী পাওয়া যায়। এই দুটো ত্রুটি রাদারফোর্ডের পরমাণু মডেলে, এই দুটো ত্রুটি আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে এই দুটো ত্রুটি আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে এই দুটো ত্রুটি পাওয়া যায়। এই ত্রুটিগুলিকে ঠিক করেছিলেন বিজ্ঞানী বোর, নিলস বোর। বিজ্ঞানী নিলস বোর কি বলেছিলেন? বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন যে কতগুলি নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, যে কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলি ঘুরলে তারা কখনোই শক্তি হারাবে না। এই কক্ষপথগুলিকে বলা হয় স্থায়ী কক্ষপথ। আর একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে ইলেকট্রন জাম্প করবে, যদি নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে জাম্প করে তাহলে সে শক্তি শোষণ করবে, আর উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে এলে সে শক্তি নির্গমন করবে। এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এবার বোরের পরমাণু মডেলেও কিছু ত্রুটিপূর্ণ থাকার জন্য সমারফিল্ডের পরমাণু মডেল এসছে। সমারফিল্ডের পরমাণু মডেলে কি বলা আছে, যে স্থায়ী কক্ষপথগুলো যেগুলো আছে সেগুলো সব উপবৃত্তাকার কক্ষপথ। স্থায়ী কক্ষপথ যেগুলো আছে সেগুলো হচ্ছে সব উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে সমস্ত রকম রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল আর সমারফিল্ডের পরমাণু মডেল, এই পরমাণু মডেলকে সমস্ত নিয়ে একটা পরমাণুর সম্যক গঠন তৈরি করা হয়েছে। সেই গঠনের পয়েন্টগুলি তোমাদেরকে আমি আলোচনা করে দেখাচ্ছি পরমাণু গঠনটা কি রকম। তাহলে এগুলো মুছে দিচ্ছি। গঠন, পরমাণুর গঠন। গঠনটা কিরকম? 1 নম্বর, 7টি খোলক রয়েছে। 7টি খোলক রয়েছে। একটি পরমাণুর মধ্যে 7টি খোলক রয়েছে। 7টি খোলক রয়েছে। প্রত্যেকটি উপবৃত্তাকার খোলক। 7টি খোলক রয়েছে, প্রত্যেকটি উপবৃত্তাকার খোলক। 2 নম্বর পয়েন্ট, এই 7টি খোলককে চিহ্নিত করার জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়েছে। 7টি
খোলককে চিহ্নিত করার জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ব্যবহার করা হয়েছে n সমান 1 হলে k কক্ষপথ, n সমান 2 হলে l কক্ষপথ, n সমান 3 হলে m কক্ষপথ, n সমান 4 হলে n কক্ষপথ, n সমান 5 হলে o কক্ষপথ, k l m n o, n সমান 6 হলে p কক্ষপথ, k l m n o p, আর n সমান 7 হলে q কক্ষপথ। এগুলি নামকরণ করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে n এর মান যত বাড়ে তত নিউক্লিয়াস থেকে খোলকের দূরত্ব বাড়তে থাকে। n এর মান যত বাড়ে নিউক্লিয়াস থেকে খোলকের দূরত্ব তত বাড়ে। n এর মান যত বাড়ে নিউক্লিয়াস থেকে খোলকের দূরত্ব তত বাড়ে। n এর মান যত বাড়ে নিউক্লিয়াস থেকে তার খোলকের দূরত্ব তত বাড়ে। আবার n এর মান যত বাড়ে তত নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার কারণে তার শক্তিটাও হ্রাস পায়। 4 নম্বর পয়েন্ট, n এর মান যত বাড়ে খোলকের শক্তিও তত হ্রাস পায়। n এর মান যত বাড়ে তত খোলকের শক্তিও হ্রাস পায়। n এর মান যত বাড়ে খোলকের শক্তিও তত হ্রাস পায়। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর পয়েন্টটা আমি লিখে দিচ্ছি, 1 নম্বর পয়েন্টটা মুছে দিলাম। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বাধিক কোন কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কোন কক্ষপথে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2n² কে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি। 2 নম্বর পয়েন্টটা মুছে দিচ্ছি তাহলে। 2n² এর অর্থ n সমান 1 হলে k কক্ষপথে 2 × 1² সমান 2, n সমান 2 হলে l কক্ষপথে 2 × 2² সমান 2 × 4 সমান 8। এভাবে পরপর চলতে থাকবে ইলেকট্রনের সংখ্যা। তাহলে প্রথম কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় কক্ষপথে n সমান 3 যদি হয়, m কক্ষপথে 2 × 3² সমান 2 × 9 সমান 18টি ইলেকট্রন থাকতে পারে। এইভাবে পরপর যাবে। 6 নম্বর পয়েন্টটা কি? 6 নম্বর পয়েন্টটি যদি জানতে হয় তাহলে এই পয়েন্টটা মুছে দিতে হবে। 3 নম্বর পয়েন্টটা মুছে দিচ্ছি। 3 নম্বর পয়েন্টটা মুছে দিলাম। 6 নম্বর পয়েন্টটি কি? 6 নম্বর পয়েন্ট হচ্ছে খোলকের সংখ্যা যদিও 4 এর বেশি, তবুও একটি কক্ষপথে সর্বাধিক 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। একটি কক্ষপথে সর্বাধিক 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আর শেষের আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না।
আর শেষ কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এটা লিখে দিচ্ছি তোমাদের 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি, যে 4-এর বেশি খোলক থাকলেও 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। শেষের আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। শেষের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই পয়েন্টগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এই পয়েন্টগুলি মনে রাখলে আমাদের পরমাণু গঠন সম্পর্কে সর্বাধিক সম্যক ধারণা হয়ে যাবে। সম্যক ধারণা হয়ে যাবে। এগুলো ছিল পরমাণু গঠন সম্পর্কে ধারণা। এবারে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব কাকে বলে? পারমাণবিক গুরুত্ব কাকে বলে? একটি পরমাণুর ভর, একটি পরমাণু একটি C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ বেশি ভারী, সেটা হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক গুরুত্ব। একটি পরমাণু, একটি কার্বন একটি C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ বেশি ভারী, সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। তাহলে পারমাণবিক গুরুত্ব কাকে বলে সেটা তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে এগুলো তোমাদের গঠনটা সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে গেছে। গঠনটা আমি মুছে দিচ্ছি। এগুলো পারমাণবিক গুরুত্ব। একটি পরমাণু একটি C12 পরমাণু তুলনায় C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ বেশি ভারী, তাকে ওই পরমাণুর পারমাণবিক গুরুত্ব বলে। ওই পরমাণুর পারমাণবিক গুরুত্ব বলে। এবার একটি পরমাণুকে কিভাবে চিহ্নিত করা হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন MAZ, এইটি হচ্ছে একটি পরমাণুকে সূচিত করার একটা পদ্ধতি। MAZ এটি একটি পরমাণুকে সূচিত করার পদ্ধতি। এখানে উপরের ডান দিকে A হলো ভর সংখ্যা, নিচের ডান দিকে
জেড হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। তো একটা সোডিয়াম পরমাণুকে কিভাবে চিহ্নিত করা হয় এবং তার গঠনটা কিরকম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোডিয়াম Na1123, এর গঠন কিরকম হবে? P সমান 11, কে কক্ষপথে দুটো ইলেকট্রন, এর কক্ষপথে 8টি ইলেকট্রন, 3 4 5 6 7 8, আর এর কক্ষপথে 1টি ইলেকট্রন। এটা হচ্ছে সোডিয়ামের গঠন। একটি ক্লোরিন পরমাণু গঠন কিরকম হবে? Cl 17 ক্লোরিন 35, P সমান 17, এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7টি ইলেকট্রন। এটা হলো একটা ক্লোরিন পরমাণু গঠন, এটা হলো একটা সোডিয়াম পরমাণু গঠন। এটা সোডিয়াম পরমাণু গঠন, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু গঠন। সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 11, যেহেতু ডান দিকের নিচে 11 লেখা আছে সুতরাং প্রোটন সংখ্যা সমান 11, আর ভর সংখ্যা সমান 23, তাহলে নিউট্রন সংখ্যা সমান কত হবে? ভর সংখ্যা সমান নিউট্রন সংখ্যা যুক্ত প্রোটন সংখ্যা সমান 23, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা সমান 23 মাইনাস 11 সমান 12। এইভাবে এরকম যদি একটা কোনো পরমাণুকে সূচিত করা থাকে তাহলে তার আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা খুব সহজেই বের করে নিতে পারি। ঠিক আছে।